শান্তি, ক্যান ইউ হিয়ার মি? ওকে, সো আমি রেকর্ডিংটা অন করেছি যাতে হচ্ছে গিয়ে যা যা আমি করবো সেটা হচ্ছে গিয়ে আপনার ইজি হয়। তো জি অলরেডি ম্যাম। আপনাকে হচ্ছে গিয়ে একটা গুগল ক্লাসরুমে আমি জয়েন করতে বলেছি, ওটাতে কি জয়েন করেছেন? জি ম্যাম। আচ্ছা, এখন যেটা হবে যে আমার ক্লাসে যত আপডেট থাকবে সেটা হচ্ছে আমি গুগল ক্লাসরুমে দিতে, সেলফ স্টাডির জন্য গত সেমিস্টার এটা ক্রিয়েট করা হয়েছিল। তো সেলফ স্টাডি স্টুডেন্টদেরকে সাধারণত এটাকে অ্যাড করি। আর ক্লাস টাইমিং এর ব্যাপারে যেটা হচ্ছে, সেলফ স্টাডির টাইমিংটা আমরা আমাদের মতো করে ডিসাইড করে নিতে পারি যে কখন আমরা ক্লাসটা করবো। তো সেই ক্ষেত্রে ওকে। আমি একটু, যেহেতু আপনার ক্লাসটা পরে শুরু করেছি, প্লাস হচ্ছে গিয়ে আমাদের যেটা বলা যায় যে ক্লাসের হচ্ছে কিছু ম্যাটেরিয়ালস আপনাকে আগে আমার দিতে হবে, তো আমি আসলে সেই জিনিসগুলো আপনাকে আগে হচ্ছে গিয়ে দেখাবো, দেন হচ্ছে গিয়ে আমরা বাকি জিনিসগুলোতে যাব। এখন আসেন, আপনি নেক্সট ইউনিভার্সিটি আসবেন কবে? ম্যাম, কালকে যেতে পারি বা পরশু দিন। আমার তো সুপারভাইজার লিস্ট দিছে, তো ওনার সাথে কথা বলতে আমার যেতে হবে। আচ্ছা। আমি আপনার হচ্ছে একটা সিটি নিব, সিটিটা হচ্ছে ইন পার্সন নিতে চাই, তাহলে নেক্সট উইকে হচ্ছে সানডেতে আপনি ইউনিভার্সিটি আসেন, আমি আপনার একটা সিটি নিব। ওকে ওকে, ম্যাম। সানডেতে ওকে আসবেন, আপনার একটা সিটি হবে এবং টপিকও আমি বলে দিব। টপিকটা থাকবে হচ্ছে যে, দেখেন আমি অলরেডি এই জন্য ওপেন করলাম যাতে আপনি বুঝতে পারেন। এখানে রেকর্ডেড ভার্সন ক্লাস পাবেন কিছু, তো এটা আপনার কাজে লাগবে। এছাড়াও তো আমি রেকর্ডেড ভার্সন ক্লাস আপনাকে আমার সাথেও যেগুলো হবে দিব। তো এখান থেকে হচ্ছে চ্যাপ্টার 1, 2, মানে এটা চ্যাপ্টার 1 এর একটা পার্ট, and চ্যাপ্টার 3, এই তিনটার উপরে আমাদের সিটি হবে। যেহেতু আমাদের সময় নেই সেভাবে, সেজন্য আগে থেকে আমি বলে দিচ্ছি যে কোন কার উপরে সিটিটা হবে আমাদের। আর স্লাইড ওকে গুলো ম্যাম। দেওয়া আছে, আজকে তো আমি এমনিও পড়াবো। তো বলে দিই জি এখানে কি কি পাবেন। প্রথমে আছে হচ্ছে আমাদের রেফারেন্স বই, সানচিটি অ্যান্ড কাপড়ে যে বইটা আমরা পড়বো। সরি, মনে করে ফেললাম। সানচিটি অ্যান্ড কাপড়ে যে বইটা পাবো, এটা গুগল বুকের লিঙ্ক দেওয়া আছে, তো এই যে দেখেন লেফট সাইডে আমি গুগল বুকের লিঙ্কটা ওপেন করলাম, এখান থেকে আমরা পুরো বইটা পেয়ে যাব। এছাড়া মোটামুটি যে ম্যাটেরিয়ালস গুলো লাগবে আমি বলে দিব, যে কোন কোন চ্যাপ্টার গুলো আমরা পড়ছি, অবশ্যই আলোচনা করবো, সেখানে দিয়ে দিবো। যেমন ধরেন আমরা চ্যাপ্টার 1-এ গেলাম, সেটা স্লাইড অলরেডি দেওয়া আছে। তারপর চ্যাপ্টার 3, 9 এগুলো স্লাইড অলরেডি দেওয়া আছে। এগুলো হচ্ছে আমাদের মিডের সিলেবাস। দেন চ্যাপ্টার 13 কিছুটা পড়বো, ডেমোক্রেসি, দেন হচ্ছে ফর্মস অফ গভর্নমেন্ট, সেই জায়গাগুলো এখানে আছে। তো মোটামুটি ম্যাটেরিয়ালস সবই আপলোড করা আছে। কোর্স আউটলাইন, আপনার জন্য একটা আপডেটেড আউটলাইন আমাকে মেক করতে হবে, এটা আমি এখনো করি নাই। এটা করে আমি আপনাকে দিয়ে দিই। সো আজকে আমরা হচ্ছে আমাদের প্রথম চ্যাপ্টারটা স্টার্ট করব, দ্যাটস অ্যাবাউট দ্য নেচার অফ পলিটিক্যাল সায়েন্স। আমরা এই যে গুগল বুক যেটা ছিল সেখান থেকে আমরা হচ্ছে কি আমি যাচ্ছি। এই যে দেখেন, নেচার অ্যান্ড স্কোপ অফ পলিটিক্যাল সায়েন্স, যে ফার্স্ট চ্যাপ্টার আছে আমি সেটা সেখানে চলে গেলাম। সো এখানে আমাদের যেটা হবে, এই চ্যাপ্টার থেকে আমরা পড়বো যে হোয়াট ইজ পলিটিক্যাল সায়েন্স, অর্থাৎ যে সাবজেক্ট আমরা পড়ছি এই সাবজেক্টের মাদার সাবজেক্ট হচ্ছে গিয়ে পলিটিক্যাল সায়েন্স। তো এটা কি, এটা সম্পর্কে জানবো। আফটার দ্যাট দেয়ার আর ডিফারেন্ট সাব ফিল্ড, মানে আমরা আমাদের নিজেদেরকে আমরা বলি উই আর পলিটিক্যাল এনিমেল। সো পলিটিক্যাল, অ্যাজ এ পলিটিক্যাল এনিমেল আমাদের আসলে বুঝতে হয় যে পলিটিক্সটা কি, বা আমাদের যেটাকে বলে যে আমাদের ডে টু ডে লাইফের সাথে ইকোনমিটা হচ্ছে কিভাবে আমরা অ্যাডজাস্ট করি, সেটার সাথে পলিটিক্যাল ডিসিশন গুলো অনেক ইম্পর্টেন্ট। সো এই বিষয়গুলো নিয়ে হচ্ছে কি আমরা এখানে হচ্ছে গিয়ে আপনার স্টাডিটা করব। আফটার দ্যাট হচ্ছে গিয়ে আমাদের যেটা হবে, সরি সরি সো আফটার দ্যাট যেটা হবে সেটা হচ্ছে গিয়ে আমরা চলে যাব হচ্ছে গিয়ে ডিফারেন্ট ব্রাঞ্চেস অফ পলিটিক্যাল সায়েন্স, অর্থাৎ এটা কতগুলো ব্রাঞ্চেস পাবো। এই চ্যাপ্টারটা অনেক বড়, প্রথম দিকে শুধু ডেফিনেশনটা করে আমরা ব্রাঞ্চেস এর পার্টে চলে যাই, এটা মানে পেজ 17 আছে, নিচে নামছি। আচ্ছা, এগুলো দরকার নাই, যেমন টার্মিনোলজি, এগুলো ততটা প্রয়োজনীয় নাই। যে জায়গাটা দরকার আমরা সেই জায়গাটাতে যাচ্ছি। আমরা আগে বই দেখাচ্ছি, তারপর আমরা স্লাইডে যাবো, যাতে বই থেকে কোথায় পড়বে সেটা বুঝতে পারবে। এই বইটা আপনি আপনার ফ্রেন্ডসদের কাছে পাবেন, কারণ এনাদের অনেকেরই আমি দেখা গিয়েছে যে অনলাইনে ক্লাস নিয়েছি, সরি ইন পার্সন আমাদের ক্লাস ছিল। তো আমরা হচ্ছে গিয়ে বইটা পাবো, যেটা কি বলে যে ওনাদের কাছে বইটা পাবেন। আচ্ছা, এখান থেকে স্টার্ট হয়েছে। এটা হচ্ছে কি, যেটা আমরা দেখবো যে হোয়াট আর দ্য রিলেশনশিপ বিটুইন পলিটিক্যাল সায়েন্স এন্ড আদার সোশ্যাল সায়েন্স সাবজেক্ট। কিছু আপনি পেজটা বের করেন, মোস্ট অফ 35 আছে।
তো পেজ যেটা বলছিলাম 33 পেজে গেলে আমরা আবার দেখতে পাবো যে হোয়াটস দ্য রিলেশনশিপ বিটুইন সোশ্যাল সায়েন্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড আদার সোশ্যাল সায়েন্স সাবজেক্ট, যেটা পলিটিক্যাল সায়েন্সকে আমরা সোশ্যাল সায়েন্স সাবজেক্ট হিসেবে জানি। তো এই জন্য পলিটিক্যাল সায়েন্সের সাথে আদার্স যে সোশ্যাল সায়েন্স সাবজেক্ট আছে লাইক সোসিওলজি, দেন ইকোনমিক্স, দেন হিস্ট্রি, এগুলো রিলেশনশিপ গুলো একটু এক্সপ্লেন করা দরকার। তো এখানে তিনটা সাবজেক্ট আমরা মেইনলি ফোকাস করবো, সেটা বলেই দিলাম, সোসিওলজি, ইকোনমিক্স এন্ড হিস্ট্রি। বাকিগুলো যেমন অ্যানথ্রোপোলজি, আর্কিওলজি, পলিটিক্যাল হিস্ট্রি, পলিটিক্যাল সাইকোলজি, এগুলো জাস্ট আমরা একটা আইডিয়া নিই যে সাবজেক্ট গুলো কি, বাট এগুলো তেমন কিছু দরকার হয় না। বাট পলিটিক্যাল সায়েন্সের সাথে হিস্ট্রি, ইকোনমিক্স এন্ড সোসিওলজি, এই তিনটা টপিকের আবার রিলেশনশিপটা আমাদের খুব প্রপারলি দেখাতে হয়। তো সেই জায়গাগুলো আমরা আবার স্টাডি করি। তো আমরা চলে যাই, আমরা আজকে স্টার্ট করবো হচ্ছে গিয়ে হোয়াটস দ্য নেচার অ্যান্ড স্কোপ অফ পলিটিক্যাল সায়েন্স। তো সেখানে আমরা দেখবো যে পলিটিক্যাল সায়েন্স কি, বা এটার সাথে আদার সোশ্যাল সায়েন্সের যে রিলেশনশিপ গুলো আছে সেগুলো আমরা সম্পর্কে জানবো। তো প্রথমে যে হোয়াট ইজ পলিটিক্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে যেটা বলছে সেটা হচ্ছে গিয়ে political science is a social science which deals with the system of governments and analyze the political activity, political thought, and political behavior. অর্থাৎ বলছে যে পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান এমন একটা সামাজিক বিজ্ঞানের এমন একটা অংশ যে কিনা গভর্নমেন্ট কি বা পলিটিক্যাল অ্যাক্টিভিটি কি সেটাকে অ্যানালাইসিস করে, বা রাজনৈতিক চেতনা যেটাকে আমরা বলছি পলিটিক্যাল থট, বা ধরেন হচ্ছে গিয়ে পলিটিক্যাল বিহেভিয়ার, এই বিষয়গুলো নিয়ে দেখা যাচ্ছে যে আমরা এখানে কিন্তু আলোচনা করে থাকি। পরবর্তীতে বলেছে যে পলিটিক্যাল সায়েন্স আমরা কেন স্টাডি করছি, বলছে যে পলিটিক্যাল সায়েন্টিস্ট বলছে যে দে themselves engage in revealing the relationship underlying the political events and condition, মানে আমাদের ডে টু ডে লাইফের সাথে যে পলিটিক্যাল যে ইভেন্টস গুলো হয় এটার একটা সম্পর্ক আছে। যেমন আমরা কি এখন দেশের মধ্যে একটা কিছুটা হলো পলিটিক্যালি একটু আনস্টেবল সিচুয়েশন দেখতে পাচ্ছি না? সাথে কি মনে জি হচ্ছে? ম্যাম। এবং এটা কি মনে হয় না যে পলিটিক্যাল সিচুয়েশনের কারণে আমরা এগুলো ফেস করছি, আদারওয়াইজ আমাদেরকে এগুলো ফেস করতে হতো না? এরকম মনে হয় না? জি ম্যাম। তো এই যে বিষয়গুলো এগুলো কিন্তু পলিটিক্যাল সায়েন্স, মানে এই যে দেখেন রাজনীতির সাথে কিন্তু আমাদের আর্থসামাজিক অর্থাৎ আমার ইভেন আমি একদম বেসিক একটা পার্সন হলো আমার কিন্তু একটা সম্পর্ক আছে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা অ্যাকচুয়ালি পলিটিক্যাল সায়েন্সে আলোচনা করি। আর আপনি বলতে পারেন আমার একটা বিবিএড স্টুডেন্ট, আমার আসলে এই পলিটিক্যাল সায়েন্স সম্পর্কে জানার কি দরকার আছে? এখন ধরেন এখন দেশে যদি পলিটিক্যাল স্টেবিলিটি না থাকে, গভর্নমেন্ট কি কোনো হঠাৎ করে ট্যাক্স বাড়িয়ে দেবে, ট্যাক্স বাড়লে কি হবে? আপনার হয়তো আপনি চিন্তা করছেন যে আপনি একটা নতুন বিজনেস স্টার্ট করছেন, নতুন ভেঞ্চার স্টার্ট করবেন, যে ভেঞ্চারে আপনার হচ্ছে কি কিছু ইনভেস্টমেন্ট করার ইচ্ছা ছিল, কিন্তু গভর্নমেন্ট যখন আপনার উপর ট্যাক্স বার্ডেনটা বাড়ায় দিল তখন কি আপনি চাইলেও এই কাজটা করতে পারবেন? পারবেন না। কিন্তু কারণ দেখা যাবে যে আপনাকে কোনো না কোনো ভাবে এই সরকারের সিদ্ধান্তটা মানতে হবে এবং সেই অনুযায়ী অতিরিক্ত ট্যাক্স পে করতে হবে। তো আমি এটা দিয়ে আসলে একটু বোঝাতে চাচ্ছিলাম যে যে কোনো সিচুয়েশনে দেখা যায় যে আমাদের কিন্তু প্রচুর পরিমাণে যেটা হয় যে আমাদের কিন্তু এই ইয়াগুলো যেটাকে আমরা বলছি যে আমাদের এই গভর্নমেন্টের ডিসিশন গুলোকে আমাদের মেনটেন করে চলতে হয়। এই যে গভর্নমেন্টের ডিসিশন গুলো আমরা মেনটেন করে চলছি, এই যে এই গভর্নমেন্টের ডিসিশন গুলো মেনটেন করে চলছি, সেটা কিন্তু হচ্ছে কি মানে আমার আপনার ডিসিশনের উপর ডিপেন্ড করে না, এটা টোটালি ডিপেন্ড করে যে গভর্নমেন্ট কি চাচ্ছে সেটার উপর। এই কারণে যেটা হয় যে আমাদের ডে টু ডে লাইফে কিন্তু মানে এই পলিটিক্স বা পলিটিক্যাল বিহেভিয়ার এই বিষয়গুলো বোঝার প্রয়োজনীয়তা আছে। এই কারণে আমরা যেটা করি সেটা হচ্ছে গিয়ে আপনার আমরা যেটা করি যে আমরা এই পলিটিক্যাল সায়েন্সের যে সাবজেক্ট গুলো আছে এগুলা সম্পর্কে স্টাডি করি। এবং আমরা বিজনেস স্টুডেন্ট হই বা আদার্স যে কোনো সাবজেক্টের স্টুডেন্টই হই না কারণ আপনি যে কোনো ক্ষেত্রে দেখবেন যে তাদেরও দেখবেন যে ওদের কিন্তু এই সাবজেক্ট গুলো পড়ানো হয়। ইভেন আপনি যে সিইসি ট্রিপলি, ইভেন আমি ধরেন ইকোনমিক্স এ পড়াচ্ছি, বাট আমার নিজেরও কিন্তু একটা বেসিক সাবজেক্ট হিসেবে এই পলিটিক্যাল সায়েন্স ছিল। অর্থাৎ যেহেতু এগুলা মানে পলিটিক্যাল বিহেভিয়ারটা আমাদের খুব ইম্পর্টেন্ট বা পলিটিক্যাল অ্যাক্টিভিটি আমাদের উপর খুব ইনফ্লুয়েন্স ফেলে, সো এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানতে আসি বেসিসে আমি বিভিন্ন জিনিসগুলো স্টাডি করে আসি, সেটাই বলতে চাচ্ছিলাম। এরপরে চলে আসি আমরা যে সাবজেক্টটা পড়ছি, এই সাবজেক্টের নেম হচ্ছে কম্পারেটিভ গভর্নমেন্ট। এখন এটা আসলে কোথা থেকে আসলো, কেনই বা আমরা পলিটিক্যাল সায়েন্স পড়ছি? তো কম্পারেটিভ গভর্নমেন্ট অ্যাকচুয়ালি দিস ইজ আ সাবফিল্ড অফ পলিটিক্যাল সায়েন্স। আবারও বলছি, কম্পারেটিভ গভর্নমেন্ট ইজ আ সাবফিল্ড অফ পলিটিক্যাল সায়েন্স। সাবফিল্ড বলতে যেটাকে বোঝায় সেটা হচ্ছে গিয়ে আপনার সাবফিল্ড বুঝেন সাথী? ধরেন আমি বললাম যে ফাইন্যান্স ইজ আ সাবফিল্ড অফ ইকোনমিক্স, সেটা দিয়ে কি বুঝবেন? একটা মিনিট।
আচ্ছা, সরি। তো যেটা হচ্ছিল যে সাবফিল্ড বলতে সাথে কি বুঝছেন? আমি একটু আগে বলছিলাম যে কম্পারেটিভ গভর্নমেন্ট এটা হচ্ছে গিয়ে আহ আমার পলিটিক্যাল সায়েন্সের সাবফিল্ড। তো সাবফিল্ড ওয়ার্ডটা দিয়ে আমরা কি বুঝি? শুনছেন আমার কথা সাথী? জি ম্যাম। ম্যাম সাবফিল্ড। এটার সাবফিল্ড, এটা মিনিং হচ্ছে উপক্ষেত্র বা কি বলে এটাকে। আচ্ছা, সাবফিল্ড বলতে আমরা যেটা বুঝি যে একটা মাদার সাবজেক্ট যেটা থাকে বা একটা মাদার টপিক যেটা থাকে, সেটাকে ভেঙে যে স্পেশালাইজ যে অংশটা পাওয়া যায়, সেই জায়গাটাকে আমরা বলে থাকি সাবফিল্ড। যেমন হচ্ছে গিয়ে আসবো এই, আমরা যদি পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে যাই, পলিটিক্যাল সায়েন্সের এই যে সাবফিল্ড গুলোর মধ্যে আছে হচ্ছে গিয়ে আপনার এই যে দেখেন কম্পারেটিভ পলিটিক্স, এই যে আমি একটু মার্ক করছি, কম্পারেটিভ পলিটিক্স এটা বলতেই বোঝায় হচ্ছে কম্পারেটিভ ব্যবহার। আপনার আজকে এত ফোন আসে সাথে একটা minute। ভাইয়া আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাইয়া, কালকে হচ্ছে ওই যে ডিন স্যারের সাথে আমার ওকে সাথী, সরি, আসলে অফিসে আছি তো অফিসিয়াল বিভিন্ন কাজ থাকে। ওকে সরি। ম্যাম, নো প্রবলেম। আচ্ছা, তো যেটা বলছিলাম যে সাবফিল্ড বলতে আমরা বুঝি যে একটা মাদার টপিককে বা একটা মাদার সাবজেক্টকে, যেটাই হোক না কেন, সেটাকে যখন আমরা ছোট অংশে বা স্পেশালাইজ ফর্মটাতে যাই, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে সাবফিল্ড। সো আমরা যে সাবজেক্টটা পড়ছি কম্পারেটিভ গভর্নমেন্ট, এটা হচ্ছে কি পলিটিক্যাল সায়েন্সের সাবফিল্ড। সো এটাকে কম্পারেটিভ গভর্নমেন্টও বলে অনেক জায়গায়, আবার এটাকে কম্পারেটিভ পলিটিক্স বলে, এই যে একই টপিক। তারপরে আরো কয়েকটা সাবফিল্ড আছে, যেমন পলিটিক্যাল ইকোনমি, দেন ইন্টারন্যাশনাল রিলেশন, দিজ আর সাম সাবফিল্ড যেটাকে আমরা বলছিলাম, তাই। পলিটিক্যাল থিওরি, যেমন কম্পারেটিভ গভর্নমেন্ট, কম্পারেটিভ মানে তুলনামূলক, পলিটিক্স মানে আপনার সরকার ব্যবস্থা বা সরকারের আলোচনা। আর কম্পারেটিভ গভর্নমেন্টও সেম, কম্পারেটিভ মিনিংও তুলনামূলক, গভর্নমেন্ট মানে হচ্ছে সরকার ব্যবস্থা। So, সরকার ব্যবস্থা যখন তুলনামূলক আলোচনা করছে, সেটাকে আমরা বলছি কম্পারেটিভ গভর্নমেন্ট। আচ্ছা, দেন আসা হচ্ছে পলিটিক্যাল ইকোনমি। পলিটিক্যাল ইকোনমি বলতে বোঝায় যে অর্থনীতিটা কিভাবে পলিটিক্যাল অ্যাক্টিভিটির কারণে ইনফ্লুয়েন্স হয়, সেটা আমরা পলিটিক্যাল ইকোনমি সাবজেক্ট হবে। ইন্টারন্যাশনাল রিলেশন এই সাবজেক্ট খুবই নোন একটা সাবজেক্ট, ঢাকা ইউনিভার্সিটির ওয়ান অফ দা যেটা বলা যায় যে মোস্ট ডিমান্ডিং সাবজেক্ট, আন্তর্জাতিক সম্পর্ক। সো দিজ আর সাম সাবফিল্ড অফ পলিটিক্যাল সায়েন্স। অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটাকে ভেঙে এই সাবজেক্ট গুলোকে আমরা পেয়েছি। আর দেয়ার আর সাম সোশ্যাল সায়েন্স সাবজেক্ট, মানে এই পলিটিক্যাল সায়েন্সের মধ্যে আরো কিছু সামাজিক বিজ্ঞান সাবজেক্ট আছে, লাইক ইকোনমিক্স, ল, সোসিওলজি, হিস্ট্রি, ফিলোসফি। এদের সাথে দেখা যায় যে কম্পারেটিভ গভর্নমেন্ট, সরি, পলিটিক্যাল সায়েন্সের ক্লোজ রিলেশনশিপ আছে। তো সেগুলো সম্পর্কে আমরা আজকে জানবো।
তো দেন হচ্ছে কি আমরা যেটাতে চলে যাই, তাহলে আমরা বুঝলাম যে এতক্ষণ পর্যন্ত যে পলিটিক্যাল সায়েন্স হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা আমাদের ডে টু ডে লাইফে পলিটিক্যাল বিহেভিয়ার, পলিটিক্যাল আইডিওলজি এবং পলিটিক্যাল গভর্নমেন্ট অ্যাক্টিভিটি কিভাবে চলবে এগুলা নিয়ে আলোচনা করে। দেন আমরা জানলাম যে আমরা যে সাবজেক্টটা পড়ছি কম্পারেটিভ গভর্নমেন্ট, দিস ইজ এ সাবফিল্ড অফ পলিটিক্যাল সায়েন্স। পরবর্তীতে আমরা যেটা দেখলাম যে দেয়ার আর সাম আদার সোশ্যাল সায়েন্স সাবজেক্ট লাইক ইকোনমিক্স, ল, সোসিওলজি, দে হ্যাভ ক্লোজ রিলেশনশিপ উইথ পলিটিক্যাল সায়েন্স। তো এখন আমরা চলে যাব যে যে সাবজেক্ট গুলো বললাম এদের সাথে পলিটিক্যাল সায়েন্সের রিলেশনশিপটা কেমন। প্রথমে আসি হচ্ছে ইকোনমিক্স এর সাথে। অর্থনীতিটা হচ্ছে এমন যে একটা সময় ইকোনমিক্স এন্ড পলিটিক্যাল সায়েন্স একসাথে স্টাডি করা, সো দে হ্যাজ আ ভেরি ক্লোজ রিলেশনশিপ। সেটা বোঝার জন্য আমরা কয়েকটা কি টপিক নিয়েছি। যেমন প্রথমে বলছে যে স্টেবল গভর্নমেন্ট ইজ এ কন্ডিশন অফ ইকোনমিক ডেভেলপমেন্ট। অর্থনৈতিক উন্নয়ন যেটাকে বুঝি যে যেখানে কন্টিনিউয়াসলি প্রগ্রেস থাকবে, ধরেন কন্টিনিউয়াসলি যে কোনো সেক্টরে হচ্ছে গিয়ে আমরা স্টেবিলাইজেশন অর্জন করব। ফর এক্সাম্পল ধরেন রোডস অ্যান্ড হাইওয়ে একটা দেশে মেক হচ্ছে, সেটা খুব ডেভেলপ হবে, বা আহ, আপনার হচ্ছে গিয়ে এডুকেশনাল ইনস্টিটিউট সেটা সংখ্যা হয়তো বাড়বে, বা জব অপরচুনিটি একটা দেশের সংখ্যা বাড়বে। সো এটা দিস আর সাম ইন্ডিকেটর অফ ইকোনমিক ডেভেলপমেন্ট। মনে রাখতে হবে ইকোনমিক ডেভেলপমেন্টটা তখনই হবে যখন একটা দেশে স্টেবল গভর্নমেন্ট থাকবে। যেমন দেখেন গত বছর যখন জুলাই ও গণ অভ্যুত্থানটা হচ্ছিল তখন দেশের পলিটিক্যাল কন্ডিশন খুবই আনস্টেবল হয়ে গেছে। তখন কিন্তু দেশে কোনো ইকোনমিক ডেভেলপমেন্ট ছিল না। ফর এক্সাম্পল আপনাদের ক্লাস অফ হয়ে গিয়েছিল, তারপরে হচ্ছে দেশের যে প্রোডাকশন লাইন সেটা অনেকদিন বন্ধ ছিল পলিটিক্যাল আনস্টেবিলিটির জন্য, ফরেন এইড যেগুলা সেগুলো আমাদের বন্ধ হয়ে গিয়েছিল। দেন হচ্ছে গিয়ে ধরেন যে কনস্ট্রাকশন প্রসেস গুলো চলছিল, লাইক আমি ধরে নিচ্ছি যে মেট্রো রেল প্রজেক্ট হতে পারে, বা 300 ফিট হাইওয়ে, আমরা এখানে যে প্রজেক্ট গুলো দেখছি এগুলো সব কিন্তু স্টপ হয়েছিল বিকজ অফ দেয়ার ইজ নো স্টেবল গভর্নমেন্ট। সো এই যে ইকোনমিক ডেভেলপমেন্ট, এগুলো তো ইকোনমিক ডেভেলপমেন্টের সাম প্রসেস, এই প্রসেস গুলো কিন্তু স্টপ হয়ে গিয়েছিল বিকজ অফ দেয়ার ইজ নো স্টেবল গভর্নমেন্ট। সো স্টেবল গভর্নমেন্ট থাকলে যেটা হয় যে তখন একটা ইকোনমিক ডেভেলপমেন্ট। Economic development, এটা definitely is a part of economics, and stable government is a part of political science. So বুঝতেই পারছেন economics and political science, they have very close relationship. And second যেটা বলছে যে politics actually determines the economic goal. Actually policy maker, they are from a political party, so they're doing the politics, they have some ideology, so they actually determine the economic goal. আমি আপনি চিন্তা করি না। লেটস সে ধরেন এখন দেশে কয়টা ইউনিভার্সিটি হবে, কোন কোন সেক্টরে আমরা ডেভেলপমেন্ট করব, কোথায় ধরেন রোডস এন্ড হাইওয়ে মেক করব, কোথায় আমি হচ্ছে গিয়ে ম্যানুফ্যাকচারিং সেক্টর ডেভেলপ করব, আমি কি ইপিজেড বানাবো কিনা, আমি কি নতুন নতুন ফরেন এইড গুলো নিব কিনা, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট যেটা আছে সেগুলো আমরা নিব কিনা। এই যে এই ডিসিশন গুলো দেখেন এগুলো কিন্তু আমরা কেউই নিয়ে নাই, কিন্তু দিজ আর সাম ইকোনমিক গোল, মানে অর্থনৈতিক যে টার্গেট গুলো থাকে সেটা। সো দেখেন এটা কিন্তু সবই পলিটিক্যাল ডিসিশন, অর্থাৎ আমি আপনি এখানে কোনো কাজ করছি না। পলিটিক্যালি যে ডিসিশন গুলো আসছে সেখান থেকে আমরা জাস্ট বলা যেতে পারে উই আর পাপেট। তো তাদের ডিসিশন ওয়াইজ আমরা কিন্তু এখানে আহ এই কাজগুলো করছি, অর্থাৎ আমরা এই ডিসিশনটার সাথে জাস্ট এগ্রি করছি, কাইন্ড অফ আমি এরকমই বলি। আমরা এটার সাথে জাস্ট এগ্রি করছি, এগ্রি করে আমরা হচ্ছে গিয়ে যাচ্ছি। তো এই জন্যই বলে যে পলিটিক্স অ্যাকচুয়ালি ডিটারমিনস দ্য ইকোনমিক গোল। দেন হচ্ছে গিয়ে পলিটিক্যাল আইডিওলজি ডিটারমিনস ইকোনমিক সিস্টেম। এই আগের পয়েন্ট আর এটা একদম সেম। ইকোনমিক সিস্টেম বলতে বোঝায় যে একটা ইকোনমি কিরকম হবে, এটা কি এগ্রি বেসড হবে, না এটা ম্যানুফ্যাকচারিং বেসড হবে, এটা কি প্ল্যান্ড ইকোনমি হবে, না এটা কি কমান্ড ইকোনমি হবে, না এটা মার্কেট ইকোনমি হবে, এরকম নাম থাকে। সো এটা টোটালি আমি আপনি ডিসাইড করবো না। যেমন আমাদের দেশে এখন কিন্তু ম্যানুফ্যাকচারিং সেক্টর অনেক ডেভেলপমেন্ট হচ্ছে, এটা কিন্তু টোটালি গভর্নমেন্ট ডিসিশন, যে গভর্নমেন্ট ডিসিশন নিয়েছে যে ম্যানুফ্যাকচারিং সেক্টর আমাদের ডেভেলপমেন্ট দরকার। তো এগুলো সবই পলিটিক্যাল সিস্টেম ডিটারমাইন করে, এটা আমি আপনি ডিটারমাইন করেন। এটাই বলছি যে পলিটিক্যাল আইডিওলজি ডিসাইড করে যে ইকোনমিক্স এর অর্থনৈতিক ব্যবস্থাটাও কেমন হবে, এটাও তারা ডিসিশন নেয়। আচ্ছা, তারপরে আসেন যখন কোনো ইকোনমিক প্রবলেম হয়, লাইক এখন আমাদের দেশে প্রচুর ইনফ্লেশন হয়েছে, মানে মূল্যস্ফীতি, জিনিসপত্রের দাম কি অনেক বেশি না সাথে?
এরকম কি মনে হয়? জি ম্যাম। তারপরে যদি আপনি ব্যাংকে যান, যে দেখবেন যে ইন্টারেস্ট রেটেরও কিন্তু কোনো স্টেবিলিটি নাই, হঠাৎ করে দেখবেন যে ইন্টারেস্ট রেট অনেক বেড়ে যাচ্ছে, অনেক পরে দেখবেন যে ইন্টারেস্ট রেট কমে যাচ্ছে, এরকম আনস্টেবল সিচুয়েশন গুলো আমরা দেখতে পাচ্ছি। বেসিক্যালি যেটা হয় যে স্টেট অর্থাৎ গভর্নমেন্ট সলভ ইকোনমিক প্রবলেম। ধরেন ইনফ্লেশন হয়েছে, এখানে আমার আপনার করার কিছু থাকে না। বা আনএমপ্লয়মেন্ট মানে বেকারত্ব অনেক বেড়ে যাচ্ছে, সেখানে আসলে আমার আপনার করার কিছু থাকে না। একটা দেশ বা একটা গভর্নমেন্ট অর্থাৎ পুরোপুরি পলিটিক্যাল সিস্টেমটাই যে ইকোনমিক প্রবলেম গুলো যখন আমরা ফেস করি সেটা তারা সলভ। আচ্ছা, তারপরে যেটা হচ্ছে লাস্ট এই পয়েন্টটা খুব ইন্টারেস্টিং, বলছে বাজেট। বাজেট তো ন্যাশনাল বাজেট যেটা মেক করা হয়, সো ন্যাশনাল বাজেট দিস ইজ এ পার্ট অফ ইকোনমিক্স, মানে ইকোনমিক্স এর একটা মেইন অংশ হচ্ছে গিয়ে ইকোনমি, সেটা হচ্ছে বাজেট। বাট মজার বিষয় হচ্ছে দিস ইজ হুইচ ইজ দ্য ব্যাকবোন অফ ইকোনমি, বাট দিস বাজেট অ্যাকচুয়ালি ট্রিটেড অ্যাজ এ পলিটিক্যাল ইনস্ট্রুমেন্ট। দেখবেন যে যখনই কোনো বছর বাজেট হয়, বিরোধী দল বলে যেটা সরকারি দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য হয়েছে, আর সরকারি দল বলে বিরোধী দলের এটা হচ্ছে কি প্রোপাগান্ডা। বাট আপনি একটু চিন্তা করে দেখেন তো, বাজেটটা যে মেক করা হয়, ধরেন বাজেটে কোন খাতে কত টাকা স্পেন্ড হবে, এডিবি তে কত টাকা পড়বে, এডুকেশন সেক্টর কত টাকা স্পেন্ড হবে, ম্যানুফ্যাকচারিং সেক্টর কত যাবে, ডিফেন্সে কত যাবে, হেলথ কেয়ারে কত যাবে, এগুলা কিন্তু আমরা আপনার একটা ডিসিশন নেন। যে পলিটিক্যাল পার্টি তারা ক্ষমতায় থাকে তারা কিন্তু তাদের পলিটিক্যাল আইডিওলজি অনুযায়ী এই ডিসিশনটা নিয়ে থাকে। তো এখানে আসলে এটাই বোঝাতে চাচ্ছে যে বাজেট যেটা সবচেয়ে মেইন বা মোস্ট ইম্পর্টেন্ট টুল ইন অ্যান ইকোনমি, সেটাও কিন্তু একটা পলিটিক্যাল ইনস্ট্রুমেন্ট, রাজনৈতিক একটা হাতিয়ার হিসেবে ব্যবহার হয় ইকোনমিটাকে কন্ট্রোল করার জন্য। সো ফাইনালি আমরা কি বুঝলাম? ফাইনালি আমরা বুঝলাম যে একটা ইকোনমিক সিস্টেম, ওভারঅল ইকোনমিটা কোন দিকে যাবে, ভালো দিকে যাবে না খারাপ দিকে যাবে, কারাপ্টেড হবে না ফেয়ার হবে, এ পুরোপুরি ডিপেন্ড করে যে ওই দেশের পলিটিক্যাল সিস্টেমটা কতটা স্ট্রং, গভর্নমেন্ট কতটা কন্ট্রোল করছে আমাদের। বুঝতে পারছেন কথাটা? জি ম্যাম। আচ্ছা, এখান থেকে অলরেডি আমরা একটা কোশ্চেন করে ফেলেছি, কোশ্চেনটা লেখেন, কারণ কোশ্চেন কোথাও দেইনি আমি। প্রথম কোশ্চেনটা লেখেন যে, লিখছেন? খাতা আছে? জি ম্যাম, আমি ওকে, নোট করতেছি। আচ্ছা। সো ওখানে একটা কোশ্চেন লেখেন, প্রথম কোশ্চেনটা লেখেন হচ্ছে, হোয়াট ইজ পলিটিক্যাল সায়েন্স, হোয়াট ইজ পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড হোয়াট আর ইজ সাবফিল্ড। এই যে পলিটিক্যাল সায়েন্সের যে পলিটিক্যাল সায়েন্স কি এবং এর সাবফিল্ড গুলো কি। So what is political science and what are its subfield? ওকে ম্যাম, লেখা হয়েছে। ওকে, সেম কোশ্চেনটারই একটা মানে একটু ঘুরিয়ে অন্যভাবে প্রশ্ন করতে পারি, সেক্ষেত্রে আমি সাধারণত প্রশ্নটা এভাবে করি যে, ডিফাইন কম্পারেটিভ গভর্নমেন্ট অ্যাজ এ সাবফিল্ড অফ পলিটিক্যাল সায়েন্স। ডিফাইন কম্পারেটিভ গভর্নমেন্ট অ্যাজ সাবফিল্ড অফ পলিটিক্যাল সায়েন্স, এই একটা প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন হচ্ছে গিয়ে একদম ডিরেক্ট প্রশ্ন, যেটা হচ্ছে এক্সপ্লেইন দ্য রিলেশনশিপ বিটুইন পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ইকোনমিক্স। এই যে ইকোনমিক্স এর সাথে যে সম্পর্কটা আমরা একটু বুঝলাম, সেটা আপনি আপনার নিজের ভাষায় এক্সপ্লেন করতে পারেন। এটার জন্য অনলাইন কন্টেন্ট আপনি ব্যবহার করতে পারেন। আমি এখানে 4-5টা পয়েন্ট নিয়ে আসছি, এটা হচ্ছে যে আমাদের রেফারেন্স বই থেকে পেজ নাম্বার 35-এ পাবেন। তারপরে যদি আপনার মনে হয় যে না, আমি অনলাইন কন্টেন্ট বই থেকে পড়বো না, আমি কন্টেন্ট থেকে পড়বো, তাহলে অবশ্যই আপনি সেটা করতে পারেন। তবে একটা কথা মাথায় রাখবেন, সেটা হচ্ছে গিয়ে যে ইয়া করবেন না, এটাকে কি বলে, আহ স্লাইড থেকে খুব বেশি একটা পড়বেন না। স্লাইডে জাস্ট আমি গাইডলাইনটা ওখান থেকে আমি কতটুকু পড়বো, সো এর বেশি স্লাইড থেকে পড়ে না, বই থেকে পড়বেন অথবা অনলাইন কন্টেন্ট, এটার সাথে মিলিয়ে আনার চেষ্টা করবেন। ওকে, নেক্সট ওকে চলে ম্যাম। যাই হচ্ছে কি হিস্ট্রি। দ্যাট ইজ হোয়াটস দ্য রিলেশনশিপ বিটুইন পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড হিস্ট্রি। পলিটিক্যাল সায়েন্স এন্ড হিস্ট্রির সাথে যখন আমরা রিলেশনশিপে দিই, এটা বই একটা খুব সুন্দর কথা আছে, আমি একটু বইয়ের এই কথাটাতে যাব। পলিটিক্যাল সায়েন্সের সাথে যখন আমরা হিস্ট্রির রিলেশনশিপটা দেখছি, এই যে পেজ 38-এ পাবেন, দেখেন এখানে একটা খুব সুন্দর কথা বলেছিল। বলেছিল হিস্ট্রি উইদাউট পলিটিক্যাল সায়েন্স হ্যাজ নো ফুড, এন্ড বলছে পলিটিক্যাল সায়েন্স উইদাউট হিস্ট্রি হ্যাজ নো রুট। কথাটা সুন্দর না? অর্থাৎ বলছে যে ইতিহাস ছাড়া পলিটিক্যাল সায়েন্স হচ্ছে এমন যে যেখানে কোনো ফল পাওয়া যাচ্ছে না। আবার বলছে পলিটিক্যাল সায়েন্স ছাড়া অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান ছাড়া ইতিহাস হচ্ছে এমন একটা অংশ যে এই গাছের কোনো রুট নাই অর্থাৎ মূল নাই, এরকম বলছে। অর্থাৎ দুইজন কতটা পরিপূরক সেটা নিয়ে বলেছে। তো পলিটিক্যাল সায়েন্টিস্ট শেলি, শেলি নামটা আমরা অনেক শুনে আসার কথা, যেহেতু শেলি থিওরি গুলো দেখা গিয়েছে যে আমরা যখন সোশ্যাল সায়েন্সের সাবজেক্ট গুলো পড়েছি,
সেখানে শেলি থিওরি গুলো অনেক বেশি ইউজ করা হতো। তো শেলি উনার বিভিন্ন রাইট আপে দেখা গেছে যে সবসময় হিস্ট্রিক্যাল এভিডেন্স গুলোকে আপনার হচ্ছে গিয়ে হিস্ট্রিক্যাল এভিডেন্স গুলোকে আপনার হচ্ছে গিয়ে ইনফ্লুয়েন্স করে উনি হচ্ছেন গিয়ে আপনার যেটাকে বলা যায় যে হিস্ট্রি গুলোকে ইনফ্লুয়েন্স করে সেখানে হচ্ছে গিয়ে আপনার এক্সপ্লেন করেছে যে কিভাবে হিস্ট্রি এবং পলিটিক্যাল সায়েন্স দে আর কানেক্টেড টু ইচ আদার, এরকম একটা জায়গায় ছিল। যেমন হচ্ছে গিয়ে রবিনসনের কথায় আসি যদি, সেও কিন্তু দেখা গিয়েছে যে বলেছে যে হিস্ট্রি অ্যাফেক্টেড ক্লিয়ারলি এফেক্টেড বাই দ্য পলিটিক্যাল সায়েন্স, অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সের যে ইনসিডেন্টস গুলো হয় সেগুলোই আসলে দেখা যায় যে হিস্ট্রিতে লিপিবদ্ধ থাকে। এইভাবে হচ্ছে কি এখানে কথাগুলো বলেছে। এখন দেখি এখান থেকে তো কি পয়েন্ট গুলো আমি বের করেছি, দেখি যে কি পয়েন্টে কি বলছে রিলেশনশিপ গুলোর ক্ষেত্রে। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বলছে, পয়েন্টটাতে যেটা বলছে সেটা হচ্ছে, বলছে যে হিস্ট্রি অ্যাজ দ্য টিচার অফ পলিটিক্যাল সায়েন্স, অর্থাৎ হিস্ট্রি শিক্ষক যেরকম থাকে যে আমরা কি আপনাদেরকে অনেক কিছু শেখাতে চাই, তা কিন্তু না। আমরা যেটা করি যে জাস্ট আমরা ধরেই নিই যে আপনাদের কিন্তু আহ যেটা হচ্ছে যে আপনাদের আইডিয়া গুলো আছে, আইডিয়া গুলোকে জাস্ট আমরা একটু নার্চার করি, সেটা। সো উই অ্যাক্ট অ্যাজ এ, যেটা বলা যায় যে এখানে কিন্তু আমরা শিক্ষক বলতে আসলে রাজি না, আমরা বলি যে ইনস্ট্রাক্টর। জাস্ট হচ্ছে কি আপনাদের কিছু আমরা নার্চার করে থাকি, এর বাইরে তেমন কোনো কিছুই আমরা করি না। তো যেটা হচ্ছে যে হিস্ট্রিও তেমনি পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে সেই রোলটাই প্লে করে, অর্থাৎ সে কিন্তু আপনার অ্যাজ এ টিচার, অর্থাৎ জাস্ট হচ্ছে গিয়ে তার উইজডম, তার এক্সপেরিয়েন্স, এটা দিয়ে গভর্নমেন্ট কিভাবে রুল করবে, গভর্নমেন্টের ইনস্টিটিউশন গুলো কিভাবে, যে রেগুলেশন কি হতে পারে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে। যেমন আমরা যদি হচ্ছে গিয়ে আপনার হিস্ট্রিটা দেখি, ফর এক্সাম্পল বাংলাদেশের হিস্ট্রিটা যদি দেখি, যদি বাংলাদেশ তার হিস্ট্রিটাতে ফোকাস করতো, তাহলে কিন্তু এই যে পলিটিক্যাল আনস্টেবিলিটি 2024-এ যেটা হলো এটা কিন্তু হতো না। তো হিস্ট্রি আমাদেরকে কি বলে যে বাঙালি কিন্তু স্বভাবতই তেমন কোনো প্রতিবাদ করে না, বাট যখন প্রতিবাদ করে তারা কিন্তু জিনিসটাকে খুব স্ট্রংলি পার্টিসিপেট করে। এটা আমি 52 সালের কথাই যদি বলি বা 71 সালের কথা বলি, ম্যাথ খুব স্ট্রংলি পার্টিসিপেট করেছে না? So, এখান থেকে কিন্তু আমাদের এই লার্নিংটা, আচ্ছা আপনি বলতে পারেন ম্যাডাম 71 অনেক আগের সময়, ইভেন 90s-এ যখন হচ্ছে কি স্বৈরাচার পতনের আন্দোলন হতো, তখন কিন্তু সেম ছিল। অর্থাৎ জনগণ যারা, তারা কিন্তু হচ্ছে গিয়ে সেখানে প্রচুর পরিমাণে তাদের যেটা হচ্ছে ইনভলভমেন্ট যেটা সেটা ছিল। So, এখানে কিন্তু গভর্নমেন্টের বা পলিটিক্যাল যারা সিচুয়েশন গুলোকে যারা হ্যান্ডেল করছে তাদের কিন্তু একটা লেসন আউট হচ্ছে, তারা দেয়নি। তো এটাই বলতে চাচ্ছি না। কিন্তু আমরা যদি প্রপারলি দেখি তাহলে হিস্ট্রি কিন্তু একটা অ্যাজ এ টিচার ফর পলিটিক্যাল সায়েন্স, এখন শিক্ষকের মতো যে আপনাকে বলে দিবে যে এটা হলে এরকম হতে পারে। আচ্ছা, নেক্সট বলছে যে হিস্ট্রি প্রেজেন্ট দ্য রেকর্ড অফ এভলিউশন অফ পলিটিক্যাল ইনস্টিটিউশন। আচ্ছা, পলিটিক্যাল ইনস্টিটিউশন কিন্তু ডে বাই ডে, অর্থাৎ সরকারও কিন্তু একটা পলিটিক্যাল ইনস্টিটিউশনের মধ্যে পড়ে, সিটিজেনশিপ একটা পলিটিক্যাল ইনস্টিটিউশনের মধ্যে পড়ে, রাইটস ডিউটিস যেই ধরনের ইনগ্রিডিয়েন্টস আমরা বলি না কেন, দিস আর সাম পলিটিক্যাল ইনস্টিটিউশন, অর্থাৎ রাজনৈতিক যে আচার আচরণ গুলো সেটা এখানে আসে। মনে রাখতে হবে এই এই ইনস্টিটিউট গুলো কিন্তু অরিজিন থেকে আস্তে আস্তে ইভলিউশন হয়, এগুলো কিন্তু চেঞ্জেস আসে। তো এই যে তাদের যে পরিবর্তন গুলো, এই পরিবর্তন গুলোকে একটা রেকর্ড আকারে প্রিজার্ভ করে হিস্ট্রি, এবং সেখান থেকে আমরা প্রেডিকশনও করতে পারি যে ইন ফিউচার কি ধরনের আপনার হচ্ছে গিয়ে চেঞ্জেস আসতে পারে। যেমন সে কথাটাই বলেছে, দেখেন কি বলছে, বাই প্রোভাইডিং ইনফরমেশন অ্যাবাউট দ্য অরিজিন, ইভলিউশন অ্যান্ড ডিকে অর development of political instrument, history provides the valuable knowledge to political science. Then বলছে political science has to borrow from history information about the past of political institution। যে বললাম যে এখন ধরেন সাপোজ আমরা যখন আহ আমাদের নির্বাচন কমিশনটা তৈরি করছি, আমি দেখলাম গভর্নমেন্ট কিন্তু এই আহ, আগের এক্সপিরিয়েন্স থেকে নিচ্ছে, মানে এই এক্সপিরিয়েন্সটা এটাই তো আমরা হিস্ট্রি বুঝি, আগের হিস্ট্রি থেকে দেখছে যে কি ধরনের মানুষকে আমাদের এখানে এমপ্লয় করা উচিত, যারা প্রপারলি হচ্ছে গিয়ে আপনার নির্বাচন ব্যবস্থাটাকে আহ আপনার কন্টিনিউ করবে, এরপর আমরা কিন্তু চিন্তা করছি। এটা আমাদের ওই যে বললাম যে ইনস্টিটিউশন গুলো কিভাবে রাখবো সে ব্যাপারে কিন্তু আমাদের কেয়ারফুল হবে। আচ্ছা, দেখ কি বলছে, হিস্ট্রি হেল্পস দ্য ডিটারমিনেশন অফ পলিটিক্যাল অবজেক্টিভস এন্ড ভ্যালু।
যে কোনো ক্ষেত্রে পলিটিক্যাল ইনস্টিটিউশন বলেন, পলিটিক্যাল বিহেভিয়ার বলেন, পলিটিক্যাল থিওরি বলেন, এটার কিছু কোর ভ্যালুস থাকে এবং অবজেক্টিভ থাকে, ওদের কিছু চিন্তা চেতনা থাকে এবং আমাদের কিছু মূলনীতি থাকে। তো এই জিনিসগুলো অর্থাৎ মূলনীতিটা কি হবে বা আমাদের অবজেক্টিভ গুলো কি হবে, সেই বিষয়গুলোকে আলোচনা করার ক্ষেত্রে অনেক হিস্ট্রি হেল্প করে। তো বলছে যে ফ্রম দ্য wisdom of history and the experience of history, it helps the student of political science to formulate the right political objectives and values. So আমরা যখন পলিটিক্যাল সায়েন্সে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে কাজ করবো, এই হিস্ট্রি কিন্তু আমাদেরকে এর অবজেক্টিভ এবং ভ্যালুস গুলো ফাইন্ড আউট করতে হেল্প করবে। And there are some core motto to set up these objectives and values. These are justice, liberty, equality. এগুলো মেনটেন করে সাধারণত আমরা এই অবজেক্টিভস এন্ড ভ্যালুস গুলো মেনটেন করে থাকি। আচ্ছা, দেন বলছে যে এটার আগের পয়েন্টটা সেম, কাছাকাছি, যে হিস্ট্রি প্রোভাইডস আ স্টাডি ম্যাটেরিয়াল টু দ্য পলিটিক্যাল সায়েন্স, যে বলেছে সবকিছু রেকর্ড গুলো প্রিজার্ভ করা থাকে, কোন সিচুয়েশনে কি হতে পারে সেই এক্সপিরিয়েন্স গুলো আমরা পেয়ে থাকি। সো দ্যাট দেখা যায় যে পলিটিক্যাল সায়েন্স কিন্তু আমরা এই ডেটা গুলো পাওয়ার কারণে আমরা দেখা যায় যে যে ডকুমেন্টেশনে যে ব্যাপারগুলো হিস্ট্রি কিন্তু সেটা নয়। সো এই জন্যই বলে হিস্ট্রি প্রোভাইডস দ্য স্টাডি ম্যাটেরিয়াল টু দ্য পলিটিক্যাল সায়েন্স। লাস্ট নট বাট লিস্ট বলছে যে হিস্ট্রি ইজ দ্য স্টোর হাউস অফ পলিটিক্যাল সায়েন্স, সবকিছু স্টোর করার জন্য, সেট আপ করার জন্য এটা আমার হিস্ট্রি আছে। এরপর আমাদের একই রকম প্রশ্ন অর্থাৎ ইকোনমিক্স এর সাথে যেমন আমি প্রশ্ন করেছেন যে হোয়াটস দ্য রিলেশনশিপ বিটুইন হিস্ট্রি এন্ড ইকোনমিক্স এন্ড পলিটিক্যাল সায়েন্স, সেম ওয়েতে একই রকম প্রশ্ন করতে হবে হোয়াটস দ্য রিলেশনশিপ বিটুইন হিস্ট্রি এন্ড পলিটিক্যাল সায়েন্স। বাট হিস্ট্রির সাথে রিলেশনশিপটা আমার বেশি পছন্দের, বিকজ এটাতে এক্সপ্লানেশন গুলো অনেক বেশি থাকে। লাস্টে যেটা টপিকটা আছে সেটা হচ্ছে দ্য রিলেশনশিপ বিটুইন পলিটিক্যাল সায়েন্স এন্ড সোসিওলজি। সোসিওলজি বলতে বোঝানো হচ্ছে কি, যে সাবজেক্টটাতে আপনি সোশ্যাল বিহেভিয়ার, সোশ্যাল থট এগুলো নিয়ে আলোচনা করবেন, সেই সাবজেক্টটাকে আমরা বলি আহ, সমাজবিজ্ঞান or সোসিওলজি। সোসিওলজি হচ্ছে গিয়ে, যদি আমি এখানে কয়েকটা সুন্দর সুন্দর কি পয়েন্ট আছে, যেমন দেখেন একটা বলছে যে এই যে থার্ড পয়েন্টটা দেখেন, সোসিওলজি স্টাডিজ ম্যান as a fundamentally as a social animal, where political science studies man as a political animal. ওই যে একটু আগে বলছিলাম না যে অ্যারিস্টটল বলেছে উই আর পলিটিক্যাল এনিম্যাল, দেখা যায় যে পলিটিক্যাল হুম। সায়েন্সে আমরা বলি যে উই আর পলিটিক্যাল এনিম্যাল, আর সোসিওলজিতে আমরা বলি উই আর সোশ্যাল এনিম্যাল। বাংলায় যদি বলি মানুষ সামাজিক প্রাণী, সমাজ বিজ্ঞানে বলে, আর হচ্ছে পলিটিক্যাল সায়েন্সে বলে আমরা হচ্ছে রাজনৈতিক প্রাণী, এরকম টাইপস একটা বিষয়। So দুটোর মধ্যে রিলেশনশিপ আছে। আচ্ছা, দেন বলছে যে সোসিওলজি অর্থাৎ সমাজ বিজ্ঞানের এরিয়া ইন্টারেস্ট ওয়াইডার দেন পলিটিক্যাল সায়েন্স, বিকজ পলিটিক্যাল সায়েন্স শুধুমাত্র আপনার রাজনৈতিক আচরণ নিয়ে আলোচনা করবে, কিন্তু সোসিওলজি অর্থাৎ সমাজ বিজ্ঞান সে কিন্তু আপনার রাজনৈতিক না, আপনার সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সব ধরনের আচরণ নিয়ে আলোচনা করে। এই জন্য বলে যে স্কোপ অফ সোসিওলজি ইজ ওয়াইডার দেন স্কোপ অফ পলিটিক্যাল সায়েন্স। লাস্টে হচ্ছে বলছে যে অ্যাপ্রোচেস আর থিওরি গুলো যদি আমরা যাই পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে, সেক্ষেত্রে দেখা যাবে যে ইটস রিয়েলি ডিফারেন্ট ফ্রম দ্য সোসিওলজি। যেমন আমি হিস্ট্রি অ্যান্ড ইকোনমিক্স এর সাথে যখন ক্লোজ রিলেশনশিপ পাচ্ছিলাম, এখানে দেখা যায় যে এদের মধ্যে ডিফারেন্সটাই বেশি, পার্থক্যটা বেশি পাই। আচ্ছা, এটা ছিল হচ্ছে চ্যাপ্টার ওয়ানে আমরা যেটা যেটা স্টাডি করবো। তো এখান থেকে ইউজুয়ালি একটা ব্রড কোশ্চেন আসে, সেক্ষেত্রে সাধারণত হিস্ট্রি আর ইকোনমিক্স এর সাথে ক্লোজ রিলেশনশিপ যেটা, সেটা সম্পর্কে জানতে চাই, অথবা হচ্ছে গিয়ে আপনার একটা ডেফিনেশন দেবে, সরি পলিটিক্যাল সায়েন্স কি বা সোসিওলজি, কম্পারেটিভ গভর্নমেন্ট কি, এই ধরনের প্রশ্নগুলো করে দেবে। এই ক্লাসের রেকর্ডেড ভার্সন তো পাবেন। এছাড়া আমাদের যে গুগল ক্লাসরুম, এই জন্যই জয়েন করতে বলছি, এখানে দেখবেন যে বেশ বড় লং একটা হচ্ছে গিয়ে আমার ওটার হচ্ছে আমি ইয়া দিয়ে রেখেছি। এছাড়া এই যে পলিটিক্যাল সায়েন্স কি, পলিটিক্যাল সায়েন্সের সাথে আদার সোশ্যাল সায়েন্স সাবজেক্ট গুলো সম্পর্ক কি, সেটাও এখানে সুন্দর করে দেওয়া আছে। এই যে পলিটিক্যাল সায়েন্স এন্ড হিস্ট্রি এন্ড ইকোনমিক্স, সেটা কিন্তু আলাদা করে স্লাইড করে দেওয়া আছে, ওকে বুঝেছেন। আপনি চাইলে এই রেকর্ডেড ভার্সন ক্লাসটাও দেখে নিতে পারেন আরো ডিটেল দেখার জন্য। আচ্ছা, নেক্সট আমরা যে টপিকটাতে যাব সেটা হচ্ছে গিয়ে চ্যাপ্টার থ্রি, যেটা হচ্ছে গিয়ে আপনার it talks about the relationship between state and individual, হ্যাঁ, অর্থাৎ রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থার মধ্যে সম্পর্ক কি, এই জায়গাটাতে আমরা যাব। এর আগে যেটা হয়, তাহলে আমাদের জানতে হবে যে স্টেট মানে রাজনৈতিক যে যেটাকে বলছি,
যে রাজনৈতিক আচরণ বোঝার পরে আমাদের মনে হয় যে মানে ওটাকে কি বলা যায়, যে একটা দেশ কিভাবে কাজ করে এরকম একটা বিষয় কিন্তু আমাদের মাথায় চলে আসে। সো আমরা এখন সেই জায়গাটাতে যাবো। তার আগে আমি একটু দেখাই দিই এখন আমি বইয়ের কোন চ্যাপ্টারে আসি। এখন যাচ্ছি, তোদের মতো আবার আবার পুরো ক্লাসরুমে যেতে হবে। তো আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে চ্যাপ্টার 3-তে। যদি চ্যাপ্টার খুঁজে বের করতে অসুবিধা হয় কোনো সমস্যা নেই, যে একবারে ডিরেক্ট চলে যাবে। আমরা চলে যাচ্ছি চ্যাপ্টার 3-তে, যে নেচার অফ দ্য স্টেট। এখানে চলে যাচ্ছি। ওকে, এটার জন্য আমার আর একটা হচ্ছে পিডিএফ আমি করে নিয়েছি, যেটা এখানে অনেক বেশি হচ্ছে গিয়ে আপনার কনজাস্টেড হয়ে যায় গুগল বুক থেকে পড়তে। জাস্ট এই বইটারই আমি একটা পিডিএফ করে নিয়েছি, সেটাই যাচ্ছি। সো নেচার অফ দ্য স্টেট, দেখতে পাচ্ছেন এটা সাথী? জি ম্যাম। আচ্ছা, এখান থেকে আমরা পড়বো কি স্টেট কি, খুবই সহজ। তারপরে পড়বো হচ্ছে গিয়ে স্টেটের ডেফিনেশন শেলি অ্যান্ড আদার্স পলিটিক্যাল সায়েন্টিস্ট ম্যাকাইভার। তারপরে হচ্ছে লিকক, এদের কয়েকটা ডেফিনেশন আছে, যে এই সেকেন্ড পেজে এখান থেকে একটু পড়ে নেবেন, বা তার যে রেফারেন্স বই দেওয়া আছে ওটা যে সেকেন্ড পেজটাতে চ্যাপ্টার 3। এরপরে আমরা চলে যাব হচ্ছে গিয়ে দ্য এলিমেন্টস অফ স্টেট, খুবই সহজ, 4টা এলিমেন্ট পাবো। দেন এই চ্যাপ্টার শেষ, মানে ছোট জিনিস পাবো। আচ্ছা, তো প্রথমে চলে গিয়ে যে হোয়াট ইজ স্টেট। স্টেট বলতে কি বোঝাচ্ছে, যে স্টেট বলতে একটা স্পেসিফিক টেরিটরি বোঝাচ্ছে। যে স্পেসিফিক টেরিটরিতে আমরা হচ্ছে কি কিছু মানুষ পাবো, এবং সেই টেরিটরির মানুষগুলো ওই এরিয়াতে থাকবে, এবং দেখা যাবে যে তারা একটা সেন্ট্রাল অথরিটির আন্ডারে থাকে। সেন্ট্রাল অথরিটি কিন্তু তাদেরকে কন্ট্রোল করে, এবং তাদের এমন একটা ক্ষমতা থাকে সেখানে ওই টেরিটরির বাহিরে কোনো মানুষ যেমন তাদের সভরিনিটি মানে ব্যক্তি স্বাধীনতা বা ব্যক্তিগত কাজে যেমন হস্তক্ষেপ করে না, তেমনি তারাও অন্য কোনো মানুষের ব্যক্তি স্বাধীনতা বা ব্যক্তিগত কোনো বিষয়ে হস্তক্ষেপ করে না। এরকম একটা সিচুয়েশনে, সরি, এরকম একটা সিচুয়েশনে এই ওই টেরিটরিটাকে আমরা একসাথে বলছি স্টেট। অনেক ক্ষেত্রে যেটা হয় যে স্টেটের অনেকগুলো সিনোনিম আছে, যেমন স্টেট বললেই আমরা ভাবি যে মনে হয় গভর্নমেন্ট বা নেশন, বাট গভর্নমেন্ট কিন্তু স্টেট না। গভর্নমেন্ট হচ্ছে স্টেটের জাস্ট একটা পার্ট। সো গভর্নমেন্টকে যদি আমরা স্টেট হিসেবে বলি তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এটাই বলতে চাচ্ছিলাম, গভর্নমেন্ট জাস্ট স্টেটের একটা পার্ট, এটাই জাস্ট আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, সো এখানে একটু চলে যাই যে মানে ওয়ার্ল্ড ওয়াইড কতগুলো স্টেট আছে, যদি আমি সেখানে যাই তাহলে দেখা যায় যে আহ আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো যে ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু আপনার প্রায় এখন পর্যন্ত, যদি আমরা সভরেন স্টেট দেখি অর্থাৎ একদম যেটাকে বলা যায় যে সার্বভৌম এরকম স্টেট যদি আমরা দেখি, তাহলে ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে গিয়ে 185, অর্থাৎ আহ, আপনার হচ্ছে গিয়ে আমরা যদি দেখি তাহলে হচ্ছে কি 185, মানে বোঝাতে চাচ্ছিলাম যে ইউএন অর্থাৎ ইউনাইটেড নেশনের আন্ডারে 185টা স্বাধীন রাষ্ট্র আছে। সো বলা যেতে পারে যে ওয়ার্ল্ড ওয়াইড মানে 185 নেশন আছে, বা 185 কান্ট্রি আছে, যে নামে আপনি ডাকেন না কেন। তো একটা স্টেটে যদি আমরা যাই, ডেফিনেশন গুলো আপনি একটু দেখে নিন, এটা খুব ডিফিকাল্ট কিছু না। স্টেটের মানে বিভিন্ন পলিটিক্যাল সায়েন্টিস্টদের, সো স্টেটের যদি আমি এলিমেন্টস গুলোর ক্ষেত্রে যাই, দেয়ার আর 4 এলিমেন্টস এন্ড দিজ আর ভেরি ইম্পর্টেন্ট। ফার্স্ট যে এলিমেন্ট আমরা দেখছি সেটা হচ্ছে পপুলেশন, দেন টেরিটরি, গভর্নমেন্ট এন্ড সভরেনিটি। পপুলেশন বলতে কি বোঝাচ্ছে, যে পপুলেশন বলতে আমরা এখানে দুইটা বিষয় বুঝবো, সেটা হচ্ছে গিয়ে যে সেখানে নেসেসারি হিউম্যান লাইফ থাকবে, সেকেন্ড হচ্ছে গিয়ে সেখানে হিউম্যানদের বেঁচে থাকার মতো সিচুয়েশন থাকবে, দ্যাট মিনস ল্যান্ড অ্যান্ড আদার সারাউন্ডিং, যেটা যে আহ সেটা থাকবে, এবং তার দে উইল বি ইন এ অর্গানাইজড গ্রুপ, তার একটা গ্রুপ হিসেবে, যে স্ক্যাটার্ড এইভাবে থাকবে না। সো এরকম হবে না যে একটা সিঙ্গেল ফ্যামিলি সেটা মিলে একটা স্টেট হতে পারে, বা অল্প কয়েকটা একটা সিঙ্গেল ফ্যামিলি নিয়ে স্টেট হতে পারে না, বাট দেখা গেল যে কয়েকটা সিরিজ অফ ফ্যামিলি যদি থাকে বা গ্রুপ অফ পিপল যদি থাকে, সেক্ষেত্রে তাদেরকে স্টেট বলা। অর্থাৎ উইদাউট পিপল কোনো স্টেট হবে না, বা একটা জাস্ট অনলি ওয়ান ফ্যামিলি এটা মিলেও কিন্তু আমরা স্টেট নিতে পারবো না। তবে ইট ডাজন্ট মিন যে 5 জন মানুষ মিলে স্টেট হতে পারবে না, যে 50 জন হতেই হবে এরকম কোনো ঘটনা বলে না। অর্থাৎ বলছে যে সাইজ অ্যান্ড নাম্বার ডাজন্ট ম্যাটার বিং পপুলেশন অফ এ স্টেট, বাট দেয়ার উইল বি সাম গ্রুপ অফ পিপল, এটাই বলতে চাচ্ছেন পপুলেশন হতে গেলে।
যেমন আমি যদি একটু খেয়াল করে দেখি, তাহলে প্লেটো বা অ্যারিস্টটল তারা যে আইডল যে স্টেটের কথা বলেছিল, যেটার নাম তারা দিয়েছিল হচ্ছে সিটি স্টেট, তারা কিন্তু সেখানে একটা ফিক্সড নাম্বার অফ সিটিজেন বলে দিয়েছিল। প্লেটো বা অ্যারিস্টটলে তাদের যে আইডল সিটি স্টেট ছিল, সেখানে তাদের নাম্বার অফ সিটিজেনের সংখ্যা ছিল হচ্ছে যে 5040 জন, হ্যাঁ। বাট এখন কিন্তু বর্তমান সময়ের স্টেট হতে গেলে যে স্পেসিফিক 5040 জনই হতে হবে, এরকম কোনো স্পেসিফিক নাম্বার কিন্তু নাই। এখন সেটা দেখা যায় যে আমরা হচ্ছে গিয়ে একটা আইডিয়াল স্টেট হতে গেলে আমরা সেক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে আপনার হচ্ছে গিয়ে নাম্বার অফ পিপল নিয়ে আমরা হচ্ছে গিয়ে সেটাকে স্টেট মেক করে থাকি। এটাই বলতে চাচ্ছি। আচ্ছা, এরপরে চলে আসেন টেরিটরি। টেরিটরি আর পপুলেশনের কনসেপ্ট প্রায় কাছাকাছি। স্টেটে যেমন আমরা দেখছিলাম যে দেয়ার ইজ নো ডিফাইন্ড নাম্বার অফ পিপল, সেখানে নাম্বারটা ভ্যারি করতে পারে। ঠিক একইভাবে টেরিটরির ক্ষেত্রেও, টেরিটরি বলতে আমরা একটা স্পেসিফিক ল্যান্ড বুঝতে পারছি, এইটুকু মাথায় রাখবেন যে এখানে আমরা একটা স্পেসিফিক ল্যান্ড বুঝছি বা একটা স্পেসিফিক এরিয়া বুঝছি, যে এরিয়াতে আমরা হচ্ছে যে এরিয়াতে আমরা কিছু মানুষ থাকবে। এখন সে এরিয়াটা কিন্তু আবার এয়ার বা হচ্ছে কি ডেজার্ট এই টাইপস এর এরিয়া আমরা চিন্তা করব না, বিকজ এয়ার বা ডেজার্ট এইখানে ওই যে বলছিলাম যে লিভিং এলিমেন্ট থাকতে পারে, অর্থাৎ মানুষ থাকার জন্য যে ধরনের সিচুয়েশন দরকার, সেক্ষেত্রে আসলে এটা এখান থেকে মেক করা পসিবল নয়। এই কারণে আমরা যেটা করি, আমরা যেটা চিন্তা করে থাকি সেটা হচ্ছে কি, যেটা স্পেসিফিক এরিয়া আমরা এখানে কিন্তু ডিসাইড করে নেই। আচ্ছা, স্পেসিফিক এরিয়া এখানে হচ্ছে আমরা ডিসাইড করে নিই। তো টেরিটরির ক্ষেত্রে কি বোঝাচ্ছে, যে টেরিটরি হচ্ছে গিয়ে এমন একটা ল্যান্ডস্কেপ হবে যেখানে আমার হচ্ছে গিয়ে আপনার মানে ওয়াটার সারফেস থাকবে, যেখানে এয়ার সার্কুলেশন থাকবে, যেখানে হচ্ছে গিয়ে স্কাই থাকবে। এটা খুব বড় হবে না, আবার এটা খুব ছোট হবে না, একই রকম কথা, যে এটা সাইজ ডাজন্ট ম্যাটার, এরকম টাইপস একটা সিচুয়েশন হবে। তখন সেটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে আপনার, যেটাকে বলে যে টেরিটরি। যেমন হচ্ছে কি, আমরা যদি আলোচনায় যাই, ধরুন মালদ্বীপস এর কথা বললাম, মালদ্বীপস কতগুলো আইল্যান্ড নিয়ে হচ্ছে মালদ্বীপস গঠিত। আবার আমরা যদি রাশিয়ার কথা বলি, রাশিয়া কিন্তু একটা লং ল্যান্ডস্কেপ যেটাকে বলা যায়, যে সেটা নিয়ে হচ্ছে কি রাশিয়া আপনার হচ্ছে কি ক্রিয়েট করা হয়েছে। আহ আহ, রাশিয়া হচ্ছে গিয়ে আপনার হচ্ছে একটা লং ল্যান্ডস্কেপ নিয়ে ক্রিয়েট করা হয়েছে, তো এটা হচ্ছে কি ডেটা। দেন আসেন হচ্ছে গিয়ে গভর্নমেন্ট, এইটা হচ্ছে গিয়ে একটা ইম্পর্টেন্ট পার্ট। এটা থেকে আমি নেক্সট ক্লাসে আলোচনা করব। তো আজকে হচ্ছে কালকে হচ্ছে টিউসডে। কালকে আমি আপনাকে আবার গুগল ক্লাস, আপনাকে আমি হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে জানিয়ে দেবো। ক্লাস হচ্ছে গিয়ে কালকে গুগল ক্লাসরুমে দেখবেন যে পোস্ট করে দিব। আমি কালকে একটু ইউনিভার্সিটি আসো, কালকে আমার অনেকগুলো কাজ আছে। এর ফাঁকে যখন আমি সময় পাবো অফিস টাইমে আমি আপনার একটা ক্লাস দিব। কালকে যদি না নিতে পারি তাহলে ওয়েডনেসডে মাস্ট ক্লাস হবে। ক্লাস টাইমটা যদি একটু আগে বলে দেন তাহলে আমার জন্য একটু ভালো হ্যাঁ হ্যাঁ, হবে। আমি সকালের মধ্যে জানাই দেবো কালকে, যদি আর কালকে না নিতে পারলে বুধবারে ক্লাস পাস হবে। প্রবলেম হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর আরেকটা হ্যাঁ, বিষয় আমার সেটা হচ্ছে ছুটিটা গিয়ে, তো সানডে না। বুঝিনি আবার বলেন। হ্যাঁ, সিটি সানডেতে নিব। জাস্ট স্টেটটা শেষ করতে পারলে সানডে সিটি নেওয়ার মতো সিলেবাস হয়ে যেত। তো স্টেট একটু শেষ করতে সময় লাগবে, স্পেশালি গভর্নমেন্ট জায়গায় পড়াতে সময় লাগবে। ওকে ম্যাম। ঠিক ম্যাম আছে টাইম। আহ সানডে হচ্ছে আপনি আমি সানডে ফ্রি থাকবো হচ্ছে, আপনি 10টায় আসবেন সানডেতে। ওকে ম্যাম। 10টা থেকে 11টা এটা আমি সিটি নিব। আপনি আমার রুমে চলে আসবেন, 309 নাম্বার রুম, এখানে আমি আপনাকে সেট আপ করবো। ওকে ম্যাম। আচ্ছা, সাথে তাহলে কালকে বা পরশু দিন আমরা আবার একটা ক্লাস করছি। ঠিক আছে, আল্লাহ হাফিজ। আচ্ছা ঠিক আছে ম্যাম, আসসালামু আলাইকুম।